কোর্সের মধ্যে আপনি পেয়ে যাবেন হচ্ছে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম জিনিসটা কি বা ক্যাপস্টোন প্রজেক্ট বলতে কি বোঝায়, সেটা দুইটা পিডিএফ আছে, এটা পড়ে ফেলতে পারেন, আপনাদের জন্য এটা ইজি হবে। আর আরেকটা হচ্ছে বিউবিটি তে যেভাবে ক্যাপস্টোন প্রজেক্টটা কন্ডাক্ট করে সেটা যে খুব ফান্ডামেন্টাল বা বেসিক যে টেমপ্লেট বা রিপোর্ট ফরম্যাট, আউটলাইন বা হচ্ছে আপনার এটা যে প্রেজেন্টেশনের টেমপ্লেট, এটা একটা ধারণা এখানে দেওয়ার জন্য এখানে সবগুলো আপলোড করে দেওয়া। তার মানে আপনাকে কষ্ট করে কোনো টেমপ্লেট বানাইতে হবে না, জাস্ট এখান থেকে ডাউনলোড করে আপনি কাজ করবেন। তো নরমালি ক্যাপস্টোন প্রজেক্ট বলতে কি বোঝায়? ক্যাপস্টোন আপনি যদি দেখেন, ক্যাপস্টোন প্রজেক্ট অ্যাকচুয়ালি যদি একটা ছবি দিয়ে বোঝাই, নরমালি দেখেন যখন কোন একটা পাথর আপনারা দেখতেছেন, এই যেমন এই ছবিটা যদি তাকান, তো এখানে অনেকগুলো বিল্ডিং আছে, পাথরের বিল্ড আপ করে রাখা হয়েছে, কিন্তু এই বিল্ড আপ পাথরটা পড়ে যাবে যদি মাঝখানে এই ক্যাপটা না বসানো হয়। এই যে ক্যাপ, এই উপরের যে পাথরের যে স্টোনটাকে বলা হয় ক্যাপস্টোন এটাকে মূলত। এবং মূল বিষয়টা হচ্ছে আপনি যত পড়াশোনা করছেন, এই পড়াশোনা করার পরে ফাইনাল ইয়ারে এসে আপনাকে এমন একটা প্রজেক্ট তৈরি করতে হবে, সেখানে আপনি মোটামুটি এমন একটা ইনফরমেটিভ বা নতুন একটা আইডিয়া বা হচ্ছে কোনো কিছু প্রবলেম সলিউশন বা ফিউচার এটা কাজে লাগে, অথবা এটা রিপোর্ট তৈরি করা যায়, এটা একাডেমিক্যালি অ্যাপ্রুভড, এরকম একটা কাজ আপনি করে সাবমিট করবেন। এই জিনিসটাকে বলা হয় ক্যাপস্টোন, এবং এটা একটা প্রজেক্ট আকারে করা হয়, এটাকে বলা হয় ক্যাপস্টোন প্রজেক্ট। সো দেখা যায় যে এখানে অনেকগুলো ইস্যু আছে ক্যাপস্টোন প্রজেক্টের মধ্যে। যে প্রথমত এখানে একটা সুপারভিশন লাগে, মানে হচ্ছে একজন ফ্যাকাল্টির আন্ডারে আপনাকে কাজটা করতে হয়, এবং আপনাদের 5 জন করে টিম, এর একটা করে ফ্যাকাল্টি মেম্বার তাড়াতাড়ি অ্যাসাইন করা হবে, হয়তো হয়েও গেছে। আরেকটা হচ্ছে মেশিন, আপনি এখানে কিছু লার্নিং, আপনি এই 4 বছর ধরে যা পড়াশোনা করছেন সেটা একটা অ্যাপ্লিকেশন এখানে তৈরি করবেন, দেখাবেন কিছু তৈরি করে। এটা একটা প্রজেক্ট আকারে কাজ করতে হয়, এটা কোনো মানে রিসার্চ বলতে রিসার্চ, বাট প্রজেক্ট আকারে এটা ইমপ্লিমেন্টেশন দেখাইতে হয়। এটার ফিউচারে একটা অবশ্যই ভ্যালু থাকতে হবে। এটা সাধারণত মোটামুটি ভালো একটা 50-60 পেজের একটা ভালো, এর চেয়ে বেশি হতে পারে, একটা রিপোর্ট সুন্দর করে দেখাইতে হয়। এবং আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমকে অ্যাড্রেস করছেন। তাহলে এই সবকিছু মিলিয়ে আপনি মোটামুটি ক্যাপস্টোন প্রজেক্ট তৈরি করবেন। এটা আরেকটা নাম হচ্ছে প্রজেক্ট, জাস্ট নরমালি প্রজেক্ট বলা হয় আর কি এটাকে। তো ক্যাপস্টোন প্রজেক্ট যখন আসে তখন একটা কমন একটা ওয়ার্ড আসে, সেটাকে বলা হয় কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম। এটা খুব কমন একটা নাম, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম। এই ওয়ার্ডটা আপনি পাবেন, এবং মূলত আপনার ডিফেন্স বোর্ডে বা যে কোনো যখন আপনাকে এক্সপার্ট প্রশ্ন করবে, তখন এই কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের আন্ডারে আপনাকে প্রশ্নটা করবে। এর মানে হচ্ছে আপনি যেই মানে প্রজেক্টটা নিছেন সেটা কি কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের আন্ডারে বা সিইপি বা সিপি এটার মধ্যে পড়ে কিনা। যদি না পড়ে তাহলে আপনার এটা প্রজেক্ট হিসেবে হয়নি, এটা অ্যাকসেপ্টেবল না। তাহলে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম তৈরি করার জন্য, মানে একটা বাছাই করার জন্য, বা আপনার শর্টকাট কথা হচ্ছে একটা প্রজেক্ট বানানোর জন্য একটা তো আইডিয়া জেনারেট করতে হবে। আপনারা তো এসডিপি পড়ে আসছেন, তখন আপনাকে কিছু আইডিয়া জেনারেট করতে বলছে যে তুমি কি ধরনের প্রজেক্ট করতে চাও, একটা আইডিয়া নিয়ে আসো, প্রপোজাল নিয়ে আসো, ওটাকে কি কি ফিচার থাকবে এগুলো দেখাও, তারপর হচ্ছে ওটার উপরে আপনি একটা ডিজাইন করতেন, তারপর ইমপ্লিমেন্ট করতেন, একটা রিপোর্ট বানাইতেন। এই কাজগুলো এখানে করতে হবে, কিন্তু এখানে আমাকে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং এর আদলে করতে হবে। তাহলে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমটা আমাদেরকে জানতে হবে, এবং আজকে আমরা কিছুটা এটা সম্পর্কে আইডিয়া নেব। তো ক্যাপস্টোনের যে দুইটা পার্ট আছে, এই প্রথম পার্টটাকে বলা হয় ক্যাপস্টোন প্রজেক্ট এ, এবং এটা 3 ক্রেডিটের একটা কোর্স, এটা একটা কোর কোর্স, এবং এইটা মূলত এই সেমিস্টারে আপনাদের 4 মাস ব্যাপী চলবে। এরপরে আপনাদের বাকি 8 মাস পরবর্তী সময় আপনাদেরকে ক্যাপস্টোন প্রজেক্ট বি এর কাজ করতে হবে। তো ক্যাপস্টোন প্রজেক্টের মধ্যে মূলত কোর্স আউটকাম হচ্ছে 6টা, এবং পিওর লার্নিং এখানে আপনারা দেখতেছেন 12টার সাথে অলমোস্ট বা 11টার সাথে খাপ খায়। এবং এগুলো মূলত আপনাদের জাস্ট দেখানোর জন্য আপনারা এটা মানে কোর্স আউটলাইনে দেখে ফেলবেন। তো আমাদের 6 দিনের ক্লাসে কি কি হবে সেটা আমি একটা জিস্ট আপনাদেরকে দেখাইতেছি। সেটা হচ্ছে প্রথমত আপনার ক্যাপস্টোন প্রজেক্টের একটা ওভারভিউ আমি আপনাদেরকে দিব, এটা আসলে কেন তৈরি করা হয়েছে, আপনাদের কি সুবিধা, আপনারা কি করতে যাবেন, এটার মধ্যে কি কি থাকতে পারে, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের ওভারভিউটা কি, আজকে এতটুকু করে আমরা শেষ করে দিব। এবং আপনাদেরকে আমরা বলবো আপনারা এই যতটুকু আমরা কাজ করছি সেগুলোর উপর স্টাডি করবেন, স্টাডি করে আপনাদের সুপারভাইজারদের সাথে কথা বলবেন, তাদের সাথে ডিসকাস করে একটা প্রজেক্টের আইডিয়া বের করবেন, টাইটেল বের করবেন, এবং সেটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে কিনা
সেটা আপনারা ম্যাপিং করবেন, যেটা আমি দেখাই দিব। পরবর্তী উইকে আমরা দেখবো যে আপনারা সুপারভাইজারের সাথে কথা বলে একটা প্রবলেম ফাইন্ড আউট করবেন বা টপিক সিলেক্ট করবেন বা টাইটেল দেখবেন, যে টাইটেলের মধ্যে আপনাদের প্রজেক্ট আপনারা করতে চান, হয়তো একটা দুইটা টাইটেল হইতে পারে। একটা ফাইনালাইজ করার চেষ্টা করবেন যে কোন ডোমেইনে বা কোন কিসের উপর আপনারা প্রজেক্টটা করতে চান, সেটার আপনার মধ্যে কি কি থাকতে পারে, একটা আইডিয়া জেনারেট করে সেটা একটা টাইটেল দিয়ে নিয়ে আসবেন, এবং সেটা অবশ্যই সুপারভাইজারদের সাথে কথা বলার পরে। তাহলে পরবর্তী দিন, মানে যেদিন আমাদের পরবর্তী ক্লাস হবে সেদিন আপনারা এই কাজটা করবেন। আমরা সেটা জমা নিব এবং একই সাথে আমরা ওই দিন বুঝাই দিব যে আসলে কিভাবে আপনারা এই কাজটা করবেন। একই সাথে আমরা তারপরের দিন লিটারেচার রিভিউ সম্পর্কে আইডিয়া দিব, ব্যাকগ্রাউন্ড স্টাডি কিভাবে করতে হয়, কিভাবে লিটারেচার রিভিউ করবেন, সেটা লিখবেন, সেটা সামারাইজ করবেন। এবং ওই দিন করার পরে আপনাদেরকে বলে দিব যে আপনারা পরবর্তীতে আপনাদের কাজের লিটারেচার রিভিউ গুলো করে সুপারভাইজারকে দেখান, আমাকে দেখান। এবং পরবর্তী উইকে 4 নম্বর উইকে আপনাদেরকে আমি প্রপোজাল রাইটিংটা শিখাবো। প্রপোজাল রাইটিং এর একটা স্ট্রাকচার আছে, সেখানে কি কি লিখতে হয়, কিভাবে আপনি স্কোপ ডিফাইন করবেন, প্ল্যানিং করবেন, এই পুরো একটা ফরম্যাট আছে, যে ফরম্যাটটা ক্লাসরুমে আপনারা পাবেন। ওই ফরম্যাটটার মধ্যে আপনারা কিভাবে লিখবেন সেটা একটা ডেমো স্যাম্পলও দেওয়া আছে, আপনারা ওইটার উপর কাজ করবেন। দেন 5 নম্বর যে ক্লাস, সেই ক্লাসে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি সিস্টেমের ডিজাইনটা দেখতে কিরকম, মেথোডোলজিটা কি, প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে কি কি করা উচিত। এখানে আমরা থিওরিটিক্যাল বা কিছু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস দেখবো, বা ইথিক্যাল, সোসাইটাল বা এনভায়রনমেন্টাল কনসিডারেশন কি কি রাখা উচিত, এই জিনিসগুলো আইডিয়া দেবো, যেটা প্রজেক্ট করার সময় এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবং এগুলো করার পরে ইন দ্য মেইন টাইম আপনাদের কাছে আমরা বলবো যে আপনারা আপনাদের প্রপোজালটা নিয়ে আসেন, আপনাদের রিপোর্টের আমি কিছু জিনিস বুঝাই দিব, সেই রিপোর্টটা কমপ্লিট করেন। রিসার্চ ওয়ার্কস নামের একটা টেমপ্লেট আছে, সেটা আপনারা কমপ্লিট করবেন। প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আমি দেখাবো এবং আপনাদেরকে পরবর্তী ক্লাসে বলবো যে আপনারা ওগুলো নিয়ে এসে আমাকে দেখাবেন। আপনারা যখন আমাকে দেখাবেন তখন প্রত্যেকে উপস্থিত থাকতে হবে। একটা গ্রুপে 5 জন মেম্বার থাকতে পারে, 4 জন মেম্বার থাকতে পারে। তাহলে 5 জন 4 জন সবগুলো গ্রুপই উপস্থিত থাকবেন, প্রত্যেকে উপস্থিত থাকবেন। প্রত্যেকে আমি কল করব, প্রত্যেকে তার পার্টটা আমাকে বুঝাই দিবেন, অথবা যদি একজন বুঝাই দেন তাহলে প্রত্যেকে উপস্থিত থেকে আমাকে বলবেন যে হ্যাঁ আপনারা কতটুকু কাজ, কে কিরকম কাজ করছেন। এবং এটার উপর বেস করে প্রত্যেকের আলাদা আলাদা মার্কিং হতে পারে। লাস্টের যে দিনটা থাকবে সেই দিনটাতে আমি আপনাদেরকে বলে দিব যে প্রেজেন্টেশন বানাও এবং সেটা রিপোর্ট ফাইনালাইজেশন করেন, সাইন দিয়ে সুপারভাইজারের কাছ থেকে ফাইনাল রিপোর্ট আমাকে দেখাবেন। আমি এটা রিভিউ করে দিব, একটা প্রেজেন্টেশন আমার সামনে দিবেন, দেওয়ার পরে ফাইনালাইজ করে আপনি মার্কটা কমপ্লিট করে নিয়ে যাবেন। তাহলে এই হচ্ছে মূলত 6টা ক্লাস। এবং 6টা ক্লাস আমরা একসাথে নিব এরকম না, একসাথে নেওয়ার মানে একেবারে বলতে এরকম, যেমন আজ 19 তারিখ আমরা ক্লাসটা নিচ্ছি, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ক্লাস। আজকে কোনো মার্ক নাই, বাট আজকে সবার প্রেজেন্টটা আমি নিয়ে নিব। এরপর হচ্ছে 2 তারিখে একটা ক্লাস আমরা নিব, 9 তারিখে একটা নিব, 16 তারিখ জুনের, জুলাইয়ের 14 তারিখ এবং জুলাইয়ের 28 তারিখ। এই কয়টা ক্লাস আপনারা ফিক্স রাখবেন। মানে যদি মনে হয় যে আমার আসতে দেরি হচ্ছে, আমাকে ফোন দিবেন, আমাকে মনে করাই দিবেন আগে, তাহলে আমি হয়তো চলে আসবো, কোনো সমস্যা নেই। কিন্তু এই টাইম গুলো ফিক্স রাখতে হবে, এই ডেটটা ফিক্স রাখতে হবে, কোনোভাবে এটা মিস করা যাবে না। যদি মিস করেন তাহলে ওই দিনে মার্কটা আপনি পাবেন না। এখানে আসলে কোনো প্রক্সি বা হচ্ছে সাপ্লি বলতে কিছু নাই অ্যাকচুয়ালি। আর যে লিঙ্কটা আমি দিয়ে দিছি এই লিঙ্কে সবগুলো ক্লাস ঠিক থাকবে। আর ক্লাসের শেষের দিকে আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনার মানে প্রশ্ন যদি থাকে আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমি ওই প্রশ্ন অনুসারে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এই তাহলে মোটামুটি এটা ছিল আমাদের ক্লাসের ওভারভিউটা। ক্যাপস্টোন প্রজেক্টে যে এটা মানে এখন বর্তমানে যে 4 মাস ধরে আপনারা করবেন, তার প্রথম ক্লাস হচ্ছে এটা। 4 মাসের ক্লাসে 4 মাসের ক্লাসের মধ্যে আপনার কয়েকটা জিনিস লক্ষণীয় হচ্ছে, আমি আপনাদেরকে 30 মার্ক ডিফাইন করে দিব, আপনার বোর্ড আপনাকে 30 মার্ক ডিফাইন করে দিবে, আপনার সুপারভাইজার আপনাকে 40 মার্ক ডিফাইন করে দিবে। দ্যাট মিন্স 100 মার্কস এর এক্সাম হবে। তাহলে 100 মার্কস এর ভিতরে আমি 30 অ্যাজ এ ক্লাস টিচার আমার কাজ হচ্ছে শুধুমাত্র সবার কাজগুলোকে জাস্ট আইডেন্টিফাই করে যে প্রপার ফরম্যাটে হচ্ছে কিনা, বা আপনাদের আইডিয়াটা আমাদের ক্যাপস্টোনের সাথে মিলতেছে কিনা, বা আপনারা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং এর উপর কাজ করতেছেন কিনা, জাস্ট এতটুকু। আমি কারো কাজ জাজ করব না, আমি কারো রিপোর্টের মধ্যে ভুল কিছু হইলে আমি শুধুমাত্র ফরম্যাটিংটা ধরাই দিব, বাট ভুল যদি লিখেন সেটা আপনার এবং আপনার সুপারভাইজারের দায়িত্ব সেটা ঠিক করা। বাট আমি জাস্ট আপনাদেরকে প্রপার বেসিক ফরম্যাটিংটা, ফাউন্ডেশনটা আমি আপনাদেরকে বুঝাই দিব। এর মানে এই না যে একজন একটা প্রজেক্ট রিপোর্ট বানাইছে, একজন একটা সুপারভাইজারের আন্ডারে একটা কাজ করতেছে, কাজটা আমাকে বুঝাবেন, ব্যাপারটা এরকম না। আমি শুধু বোঝার চেষ্টা করব আপনি একটা কাজ করছেন, সেটা আমাকে বুঝাচ্ছেন, আপনার সুপারভাইজার যদি এইভাবেই মানে
ওকে, ভালো কথা। যদি ভুল করে ওনারই ভুল, আপনাদেরই ভুল, আপনারা পরবর্তীতে ঝামেলায় পড়বেন। বাট আমার ফরম্যাটিংটা বা আমার যে টেমপ্লেটটা অ্যাজ ইউজুয়াল যেই ওয়েতে ক্যাপস্টোন প্রজেক্ট আগানো উচিত সেই ওয়েতে আগাচ্ছে কিনা সেটা আমি 6টা ক্লাসে আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে নিব, এবং এটা সবাইকে উপস্থিত থাকতে হবে ফিডব্যাকের ক্ষেত্রে। আচ্ছা, যখন আপনাদের 4টা মাস শেষ হয়ে যাবে, তার মানে আমার 6টা ক্লাস যখন শেষ হয়ে যাবে এবং আপনাদের সুপারভাইজারের সাথে আপনি কমিউনিকেট করবেন, তখন আজ থেকে 4 মাস পরে মানে সেমিস্টার এন্ডে ফাইনাল পরীক্ষার পর আপনাদের যে কোনো 2 দিন আপনাদেরকে দেওয়া হবে। এই 2 দিনের মধ্যে আপনাদের ফাইনাল ডিফেন্স হবে। দ্যাট মিনস প্রথম ক্যাপস্টোন পার্টের ফাইনাল ডিফেন্স ফাইনাল এক্সামের পরপরই হয়, 1 দিন 2 দিন বা 3 দিন পরই হয়ে যায়, এবং সেখানে 2 দিন বা 1 দিন সময় দেওয়া হয় সেন্ট্রালি সবাইকে একসাথে। তখন ফাইনাল ডিফেন্স, প্রেজেন্টেশন, ভাইবা সব দিতে হয়, এবং ওইখানে আপনি আপনার এই যে আমি এতদিন ধরে যা যা করাবো, যেই ফরম্যাটিং গুলি করাইছি, রিপোর্ট, রিসার্চ লগ, তারপর হচ্ছে প্রপোজাল, প্রেজেন্টেশন, যা যা আমাকে দেখাইছেন এগুলো কারেকশন সুন্দর করে সুপারভাইজারের কাছ থেকে সাইন টাইন নিয়ে আপনি এটা জমা দিবেন হচ্ছে ডিফেন্স বোর্ডে। এই হচ্ছে এই কোর্সের একটা ওভারভিউ। আমরা মানে মূল পড়াটা যাওয়ার আগে ওভারভিউটা দিয়ে নিলাম। তো আমি যতটুকু বললাম এর উপরে কারো কোনো যদি কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। আচ্ছা, প্রজেক্ট কত দূর করতে হবে আমাদের এই রিপোর্ট জব দিয়ে? বুঝিনি না। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের 2টা পার্টের ভিতরে প্রথম পার্টে শুধুমাত্র রিপোর্টের একটা নির্দিষ্ট অংশ কমপ্লিট করতে হবে, কোনো প্রজেক্ট ডেভেলপ করতে হবে না। তার মানে আপনি এই 4টা মাস শুধু প্রজেক্টের আইডিয়া নেবেন, প্রজেক্টে কি কি থাকবে সেটা অ্যানালাইসিস করবেন, ডিজাইন করবেন, একটা ছোটখাটো রিপোর্ট বানাবেন, রিপোর্ট কতটুকু কি বানাবেন সব আমি দেখাই দিব। একটা প্রেজেন্টেশনে দেখাবেন যে আপনাদের প্রজেক্টের আইডিয়াটা কি, প্রজেক্ট আসলে কিভাবে কাজ করবে, বাট প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করাটা এই 4 মাসের কোনো কাজ না। পরবর্তী 8 মাস মানে এই 4 মাসের পর ফাইনাল ডিফেন্স যখন শেষ হয়ে যাবে তখন আপনাদের সাথে আমার কোনো আর ক্লাস থাকবে না। তখন আপনাদের সুপারভাইজারদের সাথে কমিউনিকেট করে আপনারা আপনাদের প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করবেন। 8 মাস পরে আপনাদের প্রত্যেকেরই আবার নতুন করে ডিফেন্স হবে। এনি কোয়েশ্চেন? স্যার, ক্যাপস্টোন প্রজেক্ট কি কোনো প্রজেক্ট হবে নাকি থিসিস হবে? এটার আচ্ছা পার্থক্যটা একটু বুঝাইলে ভালো হতো। আচ্ছা, দেখেন আমি কিন্তু অলরেডি বলছি যে আপনাদের এটা একটা প্রজেক্ট। থিসিস আর প্রজেক্টের ভিতরে বেসিক ডিফারেন্স তেমন আহামরি কিছু না, ইমপ্লিমেন্টেশন দুটাতেই কিছু না কিছু করতে হয়। যদি একটা থিসিস পেপার হিসেবে আপনি লিখতেছেন, কাইন্ডস অফ আপনি নতুন কিছু উদ্ঘাটন করছেন, অনেক সময় থিসিসটা একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন হইতে পারে, কিন্তু ক্যাপস্টোন সবসময় প্রজেক্ট হয়। এখানে কোনো থিসিস বলতে কিছু নাই। প্রজেক্ট বলতে আপনাকে কিছু ইমপ্লিমেন্টেশন করে সেটা ডকুমেন্টেশন করতে হবে। তার মানে আপনি ক্যাপস্টোন প্রজেক্ট বলতে বোঝাচ্ছে আপনি এমন একটা ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করছেন যেটা বর্তমান বিশ্বে মানুষের উপকারে কাজে লাগবে, বা আপনার পার্সোনাল কোনো কাজে লাগতে পারে, বা মানুষের খুব প্রয়োজন, এটা অ্যাভেলেবেল না অথবা আছে বাট আপনি এটাকে ইমপ্রুভ করছেন, এরকম একটা প্রজেক্ট। এটা অনেকগুলো ডাইমেনশন থেকে হতে পারে। এটা হতে পারে সফটওয়্যার, বেসিক্যালি ক্যাপস্টোন প্রজেক্ট গুলো সফটওয়্যার তো থাকে, এটা নরমালি সফটওয়্যার প্রজেক্টে কাজ করতে হয়। এটা এআই হইতে পারে, বাট এআই তো একটা টুল, এটা তো একটা ছোট অংশ, এটা কোন সফটওয়্যারের সাথে কানেক্ট করতে হয়। আইওটি হইতে পারে, মানে হচ্ছে আপনি রোবোটিক্স বা আইওটি হতে পারে, নেটওয়ার্কিং ব্যাকগ্রাউন্ডে হইতে পারে। এরকম এরকম কয়েকটা ডোমেইন আছে, এই কাজগুলো আপনারা করতে পারেন। এনি কোয়েশ্চেন? যে কোনো কনফিউশন আপনারা দূর করে নেন ক্যাপস্টোন প্রজেক্টের বিষয়ে। স্যার, তো অনেক ধরনের প্রবলেম থাকে, আবার সেগুলো সলিউশনও আছে। এখন আমরা কিভাবে মানে কোন একটা প্রবলেম নিবো, অলরেডি যে সলিউশনটা আছে ওইটাই কি আমরা আবার ইমপ্লিমেন্ট করব? আচ্ছা, ভালো কোশ্চেন। আপনাদের প্রজেক্ট প্রবলেম সলিউশন বা হচ্ছে আইডিয়া জেনারেশন, এটার ক্ষেত্রে অনেকগুলো মানে অনেকগুলো আর কি ডাইমেনশন আছে। যেমন এটা সুপারভাইজার নির্ধারণ করে দেয় যে আপনি নতুন কাজ করবেন না পুরনো কাজকে ইমপ্লিমেন্ট করবেন। আমি আপনাদেরকে একটা ফ্লো বুঝাই, তাহলে বুঝতে পারবেন যে আসলে ক্যাপস্টোন প্রজেক্ট আসলে মূলত কি হতে পারে। মনে করেন আপনি এসডিপি তে 4টা এসডিপি প্রজেক্ট করছেন। তো একদম ক্ষুদ্র একটা বেসিক একটা নাইভ একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করেন আপনি সি প্রোগ্রামিং শিখে আপনি ছোট একটা সি প্রোগ্রামিং এর ক্যালকুলেটর বানাইছেন। ওকে, ভালো কথা। তাহলে ক্যালকুলেটর হচ্ছে প্রথম এসডিবি প্রজেক্ট হয়ে গেল। এরপর সেকেন্ড ইয়ারে যখন উঠলেন তখন আপনি ওই অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে মানে জাভা দিয়ে ওই একটা ক্যালকুলেটরটা আপগ্রেড করলেন।
তাহলে ওকে ইন্টারফেস দিয়ে আপলোড করলেন। থার্ড ইয়ারে উঠে আপনি পাইথন দিয়ে সামথিং বা হচ্ছে মোবাইল ডেভেলপমেন্ট দিয়ে আপনি হয়তো বা সেটাকে আরেকটু মোবাইলের অ্যাপ বানাইলেন, ওকে ভালো কথা। এরপর ফোর্থ ইয়ারে উঠে আপনি ওটা ওয়েবে কনভার্ট করলেন এবং ওয়েবে আপনি একটা ক্যালকুলেটর বানাইলেন। তার মানে 4টা ধাপে আপনি কি করলেন, মানে 4 রকমের একই রকম প্রজেক্ট 4টা ওয়েতে আপনি তৈরি করছেন। ওকে, এখন আপনি ফাইনাল ইয়ারে চিন্তা করলেন আমি এমন একটা ক্যালকুলেটর বানাবো যে ক্যালকুলেটরের ভিতরে সাইন্টিফিক ক্যালকুলেশন হবে, তারপর হচ্ছে ম্যাথমেটিক্যাল বা হচ্ছে ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি বা হচ্ছে ক্যালকুলাস অথবা বিভিন্ন ধরনের এআই ভিত্তিক জিনিসগুলো এখানে অ্যাড করব, করে একটা কম্প্রিহেন্সিভ মানে স্মার্ট ক্যালকুলেটর আমি বানাবো। হ্যাঁ, এবং সেই ক্যালকুলেটরটা পরবর্তীতে একটা ছোট সার্কিটের মধ্যে এন্ট্রি দিয়ে আমি সার্কিটটা ক্লিক করে দেখবো যে ক্যালকুলেটরটা কাজ করে কিনা। এই যে যে ফাইনালি আপনি একটা আইডিয়া করলেন, এআই ইন্টিগ্রেট করবেন, আপনি এটা সার্কিটের মধ্যে ক্যালকুলেটরটা দিবেন, ক্যালকুলেটরের মধ্যে হাজার হাজার ফাংশনালিটি দিবেন, এই কমপ্লিট একটা প্রজেক্ট, এটা হচ্ছে ক্যাপস্টোন প্রজেক্ট। তাহলে কি হইলো, আপনি এক্সিস্টিং প্রজেক্টটাকে আপগ্রেড করতে পারেন, অথবা সুপারভাইজার যদি বলে যে না আমি তোমাকে নতুন কোনো কাজ করাবো তাই করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনার নিজের মনে হয় যে না দেশ ও দশের কল্যাণে সোসাইটিতে ইম্প্যাক্ট করবে এরকম কোন একটা কিছু ডেভেলপ করা যেতে পারে, তাহলে সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্যাপস্টোন প্রজেক্ট কখনো বিগ কোনো বিষয় না, মানে অনেক বিগার কোনো সিস্টেম ডেভেলপ করা না, এটা হচ্ছে স্পেসিফিক একটা প্রবলেম সলভিং। যেমন ধরেন রুটিন ম্যানেজমেন্ট সিস্টেম, এটা একটা বিশাল বড় কাজ। এখন আপনি রুটিন ম্যানেজমেন্ট সিস্টেমের ধরেন 30টা মডিউল আছে, 30 রকমের কাজ আছে, আপনি ওখান থেকে 10টা কাজকে কম্বাইন্ড করে এমন ভাবে কমপ্লেক্স প্রবলেমটা সলভ করছেন যে আপনি দেখাইছেন যে রুটিনের মধ্যে এই রুটিন ডেভেলপ করতে আমরা অটোমেশন করলাম, এটার মধ্যে কনফ্লিক্টটা আমরা বের করে ফেলছি এবং এটাকে সুন্দর করে প্রিন্ট করতে পারি। এরকম করে আপনি খুব সুন্দর একটা ওয়েতে আপনি প্রজেক্টটাকে সাজায় ফেলতে পারেন। তার মানে এমন না যে একটা হোল সিস্টেমটা বানাচ্ছেন। এখন সুপারভাইজার আপনাদেরকে ডিফাইন করে দিবে যে সে কি চায় এবং আপনি একটা আইডিয়া নিয়ে গিয়ে কতটুকু করতে পারবেন, সেই জিনিসগুলো আপনার এবং তার সাথে নেগোশিয়েট হয়ে একটা স্কোপ তৈরি করবেন, তারপরে আপনারা ওটা ইমপ্লিমেন্ট করতে যাবেন। এনি কোয়েশ্চেন? স্যার, গুড ইভিনিং স্যার। আমাদের যে মেজর সিলেক্ট করছি এইটার উপর ক্যাপস্টোন কতটা কি ডিপেন্ড করবে? ধরেন একজন যে সফটওয়্যার সিলেক্ট করছে মেজর হিসাবে আর যে ডেটা সায়েন্স সিলেক্ট করছে, এখন আমি কি চাইলে অন্য ডোমেইনের কিছু নিয়ে ক্যাপস্টোন করতে পারবো নাকি আমারটা স্ট্রিক্টলি ডেটা সায়েন্স রিলেটেড হইতে হবে? আচ্ছা, এমনি আপনাদেরকে মেজর সিলেকশন বা এই ধরনের জিনিসগুলো নিয়ে কোনো গাইডলাইন ক্লাসে এসে দেওয়া হয়েছিল? কখনো কি দেওয়া হয়েছিল কিনা, মানে ক্লাসে এসে? হ্যাঁ। স্যার, এটা আগে হয়েছিল আমাদের মেজর সিলেক্ট করার আগে। সিলেক্ট আচ্ছা, করার পর আর কি কোনো ক্লাস? এমনি মেজর সিলেকশনের সময়, মানে আমি এটাই অ্যান্সার দিব, মানে মেজর সিলেকশনের সময় যখন আপনাদেরকে গাইডলাইন দেওয়া হয়েছিল তখন কি এমন কিছু বলা হয়েছে যে মেজরটা ইম্পর্টেন্ট বা মেজরের কোনো ইম্প্যাক্ট আছে কিনা, এই বিষয়ে কোনো কথা বলছিল? এরকম তো কিছু বলা নাই, কিন্তু যখন আমরা আর কি মেজর সিলেক্ট করেছিলাম ওইখানে লেখা ছিল মেজর ইন ডেটা সাইন্স এবং মাইনর ইন আরেকটা ইয়া আর কি, মাইনর ইন সফটওয়্যার অথবা নেটওয়ার্কিং এরকম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে মেজর মাইনর বলতে সিএসসি ডিপার্টমেন্টে কিছু নাই অ্যাকচুয়ালি, এটা জাস্ট একটা মনস্তাত্ত্বিক একটা বিষয় যে আপনি আহ, মানে মেজর একটা কিছু এমফাসাইজ করে পড়াশোনা করতেছেন। যেমন বিবিএ তে আপনাদের মেজর অনেক কিছু থাকতে পারে, বুঝে গেছে? ওই যেমন মার্কেটিং, হয়তোবা এটা হয় অনেক সময় কি মার্কেটিং আছে, তারপর হচ্ছে ফিনান্স আছে বা হচ্ছে ম্যানেজমেন্ট আছে, ওদের সার্টিফিকেটে এটা লেখা থাকে যে তারা কোন মেজরের উপর সার্টিফিকেটটা পাবে। ক্লিয়ার বিষয়টা? আপনাদের কোনো সার্টিফিকেটে মেজরের কিছু লেখাই থাকবে না, তার মানে মেজর এখানে কোনো ইস্যুই না। আপনি এআই নিয়ে পড়েন না সফটওয়্যার নিয়ে পড়েন, সারা পৃথিবীর কোনো জায়গায় আপনার লেখা থাকবে না যে আপনি এআই মেজর নিয়ে পড়ছেন না কোনো সফটওয়্যার মেজর নিয়ে পড়ছেন। এটা জাস্ট একটা পড়া, ভালো লাগছে। এআই মেজর নিয়ে যারা পড়ে তাদের এআই 4টা সাবজেক্ট বেশি পড়ে, সফটওয়্যার বেশি নিয়ে পড়ে সে সফটওয়্যার 4টা সাবজেক্ট বেশি পড়ে। এটা কোনো ইম্প্যাক্ট রেজাল্টে পড়ানোর সময় হালকা পাতলা, যে হয়তো বা যে ভালো সফটওয়্যার পারে সে সফটওয়্যার ভালো আগায় যায়, এআই যায় ভালো পারে সে এআই তে আগায় যায়, রেজাল্টের কিছু কম বেশি পড়ে। কিন্তু কোনো প্রকার ট্রান্সক্রিপ্ট অথবা কোনো সার্টিফিকেটে মেজরের কোনো নাম কিছু লেখাই থাকে না, কেউ জানবেও না আপনি মেজর কি নিয়ে পড়ছেন। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি ক্যাপস্টোন প্রজেক্ট যে কোনো ডোমেইনে করতে পারেন, মেজরের সাথে এটা কোনো সম্পর্ক নেই।
থ্যাংক ইউ স্যার। এরপর any question? স্যার যদি হচ্ছে মেজর নিয়ে হচ্ছে আমাদের ওইরকম কনসার্ন না থাকে তাহলে কি স্যার আমাদের সুপারভাইজার কি র্যান্ডম আসবে, মানে জাস্ট ডিপার্টমেন্ট যাকে অ্যাসাইন করবে নাকি জাস্ট আমরা ডাটা সায়েন্স মেজর নিচে দেখে হচ্ছে ডাটা সায়েন্স বা হচ্ছে এআই তে যারা হচ্ছে ভালো তাদের হচ্ছে অ্যাসাইন করবে এরকম কিছু? আহ, না না না, মানে এইটা এরকম কিছু না। মানে র্যান্ডম বলতে কি, মানে এটা হচ্ছে এক্সপার্টিজের উপর বেস করে। যেমন আপনি মেজর যদি লিখে দেন এআই এনএলপি, আপনার যদি নলেজ এটার মধ্যে যেহেতু বেশি ভালো, এই জন্য আপনার লিখছেন, তার মানে হচ্ছে ওই ধরনের টিচারকে অ্যাসাইন করে দিবে এরকম। স্যার আমরা যখন গ্রুপ ক্রিয়েট করছিলাম তখন ওইখানে আমাদের জন্য ডোমেন সিলেক্ট করে লাগছিল যে আমরা কোন কোন ডোমেনে বানাবো। এখানে এলএলএম ছিল, আরো অনেক কিছু ছিল, ইভেন্ট এআই ছিল। এখন এইগুলো সম্পর্কে একদম ডিটেলস ধারণা আমাদের নাই। আমি যদি ওইটার বাইরে বানাইতে চাই তাহলে পারবো? হ্যাঁ, ওটা মানে বিষয়টা আমি আপনাদেরকে আবারও বলছি, আপনাদের যেটা সমস্যা হবে সেটা হচ্ছে যে ইন কেস র্যান্ডম সুপারভাইজার সিলেক্টের ক্ষেত্রে তাদের ডোমেইন সিলেকশনের উপর বেস করে যেই টিচার ওই ডোমেইনে কাজ করে তাদেরকে অ্যাসাইন করা হইতে পারে বেশিরভাগ। তার মানে হচ্ছে কেউ আপনি দিচ্ছেন হচ্ছে কম্পিউটার ভিশন, কম্পিউটার ভিশন উপরে আপনার আইডিয়া নেই কিন্তু কিছু করার নেই, এখন কম্পিউটার ভিশন তো দিয়ে দিচ্ছেন, তার মানে হচ্ছে ওই টিচারকে দিয়ে দিবে। এখন ওই টিচার কম্পিউটার ভিশন বা আশেপাশে যেই কাজ আছে সেগুলি আপনাদেরকে করায় ফেলবে। এখন আপনি যদি টিচারের সাথে কথা বলে নেন, হ্যাঁ স্যার আমরা নতুন কিছু আইডিয়া নিয়ে আসছি, এটা কম্পিউটার ভিশনের কাছাকাছি বা অন্য কিছু, সে যদি মানে ইটস ওকে, আর যদি না মানে তাহলে আপনাকে তার অনুসারে কাজ করতে হবে। তবে ওরা সবকিছু আমাদের সুপারভাইজারের উপরে ডিপেন্ড করবে। জি, সুপারভাইজার, এবং কিছুটা আপনারাও মানে নেগোশিয়েট করে নেবেন যে স্যার আমরা কতটুকু কি পারবো এবং বা এটা ইম্প্যাক্টটা কতটুকু। আচ্ছা, সো মানে যদি আমি স্যার সারমর্মটা বলি, সেটা হচ্ছে এটা 2 স্টেপের প্রজেক্ট, এবং এখানে মূলত আপনাদের মেজরের কোনো কনসার্ন নাই। আপনি মেজর যেই ডোমেইনে হন না কেন, এখানে একটা প্রজেক্ট আপনাকে বানাইতে হবে, একটা রিপোর্ট তৈরি করতে হবে, একটা ফরম্যাটিং আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাজ এ ক্লাস টিচার আমি আপনাকে 6টা ক্লাস দেবো, আপনার সাথে আমার শুধু সম্পর্ক 6টা ক্লাসে আপনি আমাকে ফিডব্যাক দিয়ে দিবেন প্রপার ওয়েতে, কোনো কিছু মিস করা যাবে না, প্রপার ওয়েতে মার্কিং নিয়ে চলে যাবেন এবং সুপারভাইজারের সাথে রেগুলার আপনি কমিউনিকেট করবেন। সো আমি জি স্যার জি জি বলেন। ধরেন আমি এখন একটা রিসার্চ করে একটা প্রপোজাল বানাইলাম একটা প্রজেক্টের, বাট নেক্সট 8 মান্থসে গিয়ে আমি ফিগার আউট করলাম যে ওইটা আমার দ্বারা সম্ভব হইতেছে না বানানো, তখন কি করব? আচ্ছা, আমি এটাই বললাম যে একটু আগে আমি একটা কথা অনেকবার রিপিট করছি যে সবকিছু সুপারভাইজারের উপর। মানে হচ্ছে ধরেন আপনি একটা অ্যানালাইসিস করছেন যে আপনি এই ধরনের কাজ করবেন, অ্যানালাইসিস করার জন্য তো 4 মাস অনেক সময়, করার পরে আপনি একটা সময় দেখলেন যে হ্যাঁ ফাইনাল ডিফেন্সের কাছাকাছি চলে আসছেন, এরপরে মনে হচ্ছে যে না এটা করাটা কষ্ট, এটাকে একটু মিনিমাইজ করে ছোট বেশি বা বড় করা যেতে পারে বা একটু চেঞ্জ করা যেতে পারে, একদম ডোমেইন চেঞ্জ করে ফেলবেন এরকম না, বা তখন সুপারভাইজার এটা অনেক সময় একসেপ্ট করে নেয়, সমস্যা হয় না। মানে এমন না যে এটাই ফাইনালাইজ, ঠিক আছে, বুঝে গেছে, মানে এটা ফাইনাল করে ফেলছেন এরকম না, আপনি কাছাকাছি নেবেন। হয়তো আপনি লিখছেন স্কিন ক্যান্সার ক্লাসিফিকেশন ইউজিং ব্রেন টিউমার ক্লাসিফিকেশন অর সেগমেন্টেশন ইউজিং 3D ইমেজ সামথিং এরকম লিখছেন, পরে আপনি কি করছেন, ঠিক আছে ব্রেন ক্যান্সার ক্লাসিফিকেশন অনলি ক্লাসিফিকেশন ইউজিং 2D ইমেজ, মানে কাছাকাছি নিয়েছেন, মানে বড়টা আপনি বাদ দিয়ে একটু মডিফাই করে ছোট করে ফেলছেন। ওকে স্যার। আচ্ছা, তো মূলত প্রথম ক্লাস যেহেতু ক্যাপস্টোনের একটু কনফিউশন থাকতে পারে, তো তারপরও আপনারা ক্যাপস্টোন সম্পর্কে স্টাডি করবেন আজকের ক্লাসের পরে। আমি আপনাদেরকে একটু সামারি ওয়েতে বুঝিয়ে দিচ্ছি যে ক্যাপস্টোন তো অনেকক্ষণ ধরে আমরা কথা বললাম, এখন আমাদের ফাইনালাইজ করতে হবে যে অ্যাকচুয়ালি কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমটা কি, এবং ক্যাপস্টোন সিলেক্ট করার ক্ষেত্রে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের
কি কি সূত্র আছে সেটা আমাদেরকে একটু দেখতে হবে। তো আমি যেই জিনিসগুলো পড়াচ্ছি সেগুলো আপনারা ক্লাস ওয়ার্কে গেলে আপনারা নিচে যেমন এখানে এখানে আপনারা দুইটা পিডিএফ আছে, দেখলে বুঝে যাবেন, এটা খুব ইজি জিনিস। তো আমি আপনাদেরকে একদম মানে লং স্টোরি শর্ট আকারে পড়াইতেছি, যাতে একদম বেসিক মেটাফরিক ওয়েতে আপনারা বুঝতে পারেন যে আসলে ঘটনাটা কি ঘটতেছে। তো একটা জিনিস দেখেন, আপনারা ব্লুমস ট্যাক্সোনমি তো দেখছেন, আমার মনে হয় যে আপনারা যখন ওবি কারিকুলাম নিয়ে পড়াশোনা করেন তখন এরকম একটা পিরামিড দেখেন, এবং সেই পিরামিডের মধ্যে প্রথমে রিমেম্বার, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভলুয়েটিং হচ্ছে ক্রিয়েটিং। সো ব্লুমস ট্যাক্সোনমির একটা পার্ট হচ্ছে যত নিচের স্তরে থাকে তত বেশি সংখ্যক মানুষ ওই কাজটা করতে পারে, উপরের দিকে যত যায় কম সংখ্যক মানুষ ওই কাজটা করতে পারে। তার মানে বেশি সংখ্যক মানুষ মুখস্থ করতে পারে, আর একটু কম বুঝে, তার চাইতে কম অ্যাপ্লাই করতে পারে, তার চাইতে কম অ্যানালাইসিস করতে পারে, আরো কম ইভালুয়েট করতে পারে, কিন্তু একদম কম সংখ্যক মানুষ কিন্তু নতুন কিছু বানাইতে পারে। তাহলে এইটা হচ্ছে একটা ট্যাক্সোনমির ইন্টারপ্রিটেশন। এখন কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের মূলত তিনটা দিক আছে, জাস্ট আপনারা একটু মাথায় রাখেন, তিনটা দিক আছে, তিনটা ফ্যাক্ট বা তিনটা কনসেপ্ট। একটাকে বলা হয় ডাব্লিউপি, এটাকে বলা হয় প্রবলেম। ওকে, ডাব্লিউপি প্রবলেম বলা হয়, শুধু প্রবলেম। এরকম প্রবলেমের সংখ্যা 7টা। এটা ইন্টারন্যাশনালি ফিক্স করা, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। এটার নাম, এটার পয়েন্ট, এটার ডেফিনিশন সব ফিক্স করা। তাহলে প্রথম পার্টটা হচ্ছে কি P1, মানে P1 P2 এরকম করে মোট 7টা প্রবলেম আছে, 7টা প্রবলেমের সূত্র, ফর্মুলা, ডেফিনিশন এরকম আছে। সেকেন্ড একটা পার্ট, এটাকে বলা হয় EA, মানে অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস আছে 5টা, তার মানে 5 ধরনের অ্যাক্টিভিটি ইন্টারন্যাশনালি কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের জন্য ডিফাইন করা আছে। আর 3 নাম্বার জিনিস হচ্ছে নলেজ। 8 রকমের নলেজ আছে। এই 3টা জিনিসকে ম্যাপিং করে যদি কোনো প্রজেক্ট বানানো যায় তাহলে সেটাকে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম বলা হয়। আমি একদম বেসিক ভাষায় বলতেছি আপনাদেরকে, এটা একটু পড়াশোনা করলে দেখবেন এটা অনেক, জিনিসটা অনেক কমপ্লেক্স। সো আমি যদি এখন আপনাদেরকে সহজ ভাষায় বলি, মনে করেন আপনাকে কোন একটা প্রজেক্ট ডেভেলপ করতে হবে। ওকে, সো প্রজেক্টটা কি হতে পারে, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাইতে পারি। যেমন ধরেন রুটিন ম্যানেজমেন্ট সিস্টেম, এটা আপনি বানাবেন হচ্ছে ওয়েব সিস্টেম দিয়ে, মানে ওয়েবে, অনলাইনে, তার মানে অনলাইন রুটিন ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি এটা HTML CSS দিয়ে ডেভেলপ করবেন, এটার মধ্যে আপনি হালকা আপনি PHP MySQL দিয়ে কাজ করবেন, এবং এটা অনলাইন সার্ভারে থাকবে। এটা ইউজাররা ইউজ করবে রুটিন দেখার জন্য, রুটিন বানানোর জন্য, প্রিন্ট করার জন্য, এরকম একটা কাজ করবেন। ওকে, এখন কথা হচ্ছে স্যার আমি যে কাজটা করব এই কাজটা কি অ্যাকচুয়ালি কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের মধ্যে পড়ে? এটা হচ্ছে আপনাকে আগে জাস্টিফাই করতে হবে। জাস্টিফাই মানে হচ্ছে এই যে যে একটা প্রজেক্ট নিয়ে নিলাম যে কোনো একটা জায়গা থেকে, এই প্রজেক্টটাকে আসলেই সিপির মধ্যে পড়তেছে নাকি না পড়লো তার আমার এটা ক্যাপস্টোন নিয়ে লাভ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সিপির মধ্যে পড়ার জন্য আমি তাহলে কিছু সূত্র অ্যাপ্লাই করবো। প্রথম কথা হচ্ছে যে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের মধ্যে এই 7 রকমের যে প্রবলেম, মানে আপনি যে প্রজেক্টটা একটু আগে চয়েস করলেন অনলাইন রুটিন ম্যানেজমেন্ট সিস্টেম, এইটার মধ্যে অন্তত এই 7 রকমের প্রবলেমের কিছু কিছু থাকতে হবে। ভালো করে দেখেন, যে প্রজেক্টটা আপনি নিলেন বা যে কমপ্লেক্স প্রবলেমটা আপনি একটু আগে বললেন অনলাইন রুটিন ম্যানেজমেন্ট সিস্টেম, সেটাতে অবশ্যই P1টা থাকতে হবে। খেয়াল করেন, P1টা থাকতে হবে। ওকে, এবং P2 থেকে P7 পর্যন্ত থাকতে হবে। তার মানে হচ্ছে আপনি এমনি এমনি কোনো কিছু সিলেক্ট করতে পারবেন না। তাহলে এখন আমরা দেখি যে P1টা আপনার প্রজেক্টে আছে কিনা। ডেপথ অফ নলেজ, তার মানে হচ্ছে অনলাইন রুটিন ম্যানেজমেন্ট সিস্টেম বানানোর জন্য কি নলেজ দরকার? ডেপথ অফ নলেজ কি দরকার? হ্যাঁ দরকার, অবশ্যই দরকার। কারণ আপনি একটা প্রজেক্ট ডেভেলপ করতেছেন রুটিন ম্যানেজমেন্টের, সেটার প্রোগ্রামিং নলেজ লাগবে, কিছু সায়েন্সের কিছু নলেজ লাগবে, ইঞ্জিনিয়ারিং কিছু থিওরিটিক্যাল নলেজ লাগবে, পড়াশোনা লাগবে থিওরি। তাহলে কিছু না কিছু তো নলেজ আপনাকে অর্জন করতে হবে এই প্রজেক্টটা বানানোর জন্য। তার মানে ওই প্রবলেমটা সলভ করার জন্য ইঞ্জিনিয়ারিং নলেজ আপনার লাগবে। এবং দেখেন এখানে লেখাই আছে যে যে নলেজ গুলো লাগবে সেই নলেজ গুলো অবশ্যই অবশ্যই K3, K4, K5, K6 অথবা K8 এগুলো থাকতে হবে। ফান্ডামেন্টালি এগুলো থাকতে হবে, একটা অথবা একাধিক। তার মানে কি দেখেন, ওয়ান অর মোর অফ K3 থাকতে পারে, অথবা K4, অথবা K5, K6 অথবা K8। তার মানে এখানে 5টা না দেওয়া আছে, এই 5টার মধ্যে একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে। এই এক বা একাধিক নলেজ যদি থাকে তাহলে এটা একটা
কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমি একটু মিলাই যে কে তে কি লেখা আছে। K3 তে কি লেখা আছে? সিস্টেমেটিক থিওরি বেসড ফর্মুলেশন ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল নলেজ। তার মানে হচ্ছে ফান্ডামেন্টাল ইঞ্জিনিয়ারিং নলেজ লাগবে। ওকে, এটাতে লাগবে, জানা কথা। ধরেন K5 এ দেন ইঞ্জিনিয়ারিং ডিজাইন কাইন্ডস অফ, এটা লাগবে? হ্যাঁ লাগবে। K6 এ ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস টেকনোলজি কি লাগবে? হ্যাঁ লাগবে। K8 এটা রিসার্চ লিটারেচার রিভিউ কে লাগবে? লাগতে পারে, সবসময় আমি জানি না এটা লাগবে কিনা, বাট অন্তত 3, 5, 6, 8 এরকম জিনিসগুলো কিন্তু চলে আসছে। তার মানে বোঝা গেছে যে এই নলেজ গুলো এই সিস্টেম বানাইতে লাগবে। দ্যাট মিনস P1 বলতে একটা জিনিস এখানে, ওকে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম যে হ্যাঁ P1 এখানে কাজে লাগবে। ওকে, ভালো কথা। সো এখন যদি আমি P1 থেকে আমি চিন্তা করি যে আর কিছু আছে কিনা দেখি, মানে আর কোনো কিছু দেওয়া যায় কিনা এই জায়গাটায়। এখন দেখেন P2 আছে কিনা, এটা আমরা চেক করে দিই। এখানে লিখছে রেঞ্জ অফ কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস। রেঞ্জ অফ কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস মানে হচ্ছে ইনভলভড ওয়াইড রেঞ্জিং অফ কনফ্লিক্টিং টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং আদার ইস্যু। তার মানে হচ্ছে আপনি রুটিন ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করার সময় যে রিকোয়ারমেন্ট গুলো আপনার কাছে থাকবে, যেমন রুটিন বানানো, রুটিন প্রিন্ট করা, রুটিনের মধ্যে কিছু জিনিস থাকে যেমন টাইম ওভারল্যাপ হওয়া, মানে আপনার রুটিনের সাথে আরেকজনের রুটিন ওভারল্যাপ হয়ে গেছে, আপনার রুমের সাথে আরেকজনের রুম ওভারল্যাপ হয়ে গেছে, এক টিচার একসময় ক্লাস নিতেছে, রুটিন করতে গিয়ে আরেক জায়গায় ক্লাস দিয়ে দিচ্ছেন তখন। তাহলে এই যে কনফ্লিক্ট করা রিকোয়ারমেন্টের মধ্যে, এই ধরনের রিকোয়ারমেন্ট যেগুলোতে কনফ্লিক্টিং আছে, কনফ্লিক্ট বিষয়গুলো আছে, যেগুলো কন্ট্রাডিক্টরি একটা আরেকটার সাথে, এরকম রিকোয়ারমেন্ট কি বেশি না কম? যদি দেখেন যে মোটামুটি ভালোই আছে এটার মধ্যে প্রবলেম সলভ করার জন্য, তাহলে এটাও আপনার ওই প্রবলেমের মধ্যে থাকবে। তখন আমি এটা লিখে দেবো যে হ্যাঁ WP টাও এখানে এক্সিস্ট করে। কেন? এই কারণে। WP3 কি? ডেপথ অফ অ্যানালাইসিস রিকোয়ার্ড। আসলে কি আপনার অনলাইন রুটিন ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করার জন্য কি খুব বেশি অ্যানালাইসিস দরকার? হ্যাঁ, যেহেতু ধরেন রুটিন বানাচ্ছেন, এবং রুটিন বানানোর ক্ষেত্রে তো অনেক ধরনের ডেটাবেজের ব্যাপার আছে, ডেটাবেজ ডিজাইনের বিষয় আছে, বা হচ্ছে কিছু প্রোগ্রামিং অ্যালগোরিদমের বিষয় আছে। ক্লিক করলে একটা জিনিস চেক হয়ে বের হয়ে আসবে, সার্চ করা, এই ধরনের কিছু অ্যানালাইটিক্যাল বিষয় থাকতে পারে যেগুলো আসলে আপনার মডেল করে আপনি কাজ করতে হবে। তার মানে P3 টাও আছে। P4 দেখে আছে কিনা? ফ্যামিলিয়ারিটি অফ ইস্যুস, মানে হচ্ছে এই যে প্রবলেমটা, এই যে ধরেন আপনার রুটিন ম্যানেজমেন্ট করা, রুটিন তৈরি করা, রুটিন প্রিন্ট করা, রুটিন কনফ্লিক্ট সলভ করা, এটা কি আসলে কোনো ফ্যামিলিয়ার ইস্যু? ইয়েস, ইটস আ ফ্যামিলিয়ার ইস্যু। এটা অহরহ একাডেমিক্যালি ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাবেন, প্রত্যেকটা ইউনিভার্সিটি, স্কুল, কলেজে রুটিন নিয়ে ঝামেলা হয়। তার মানে এই ধরনের ইস্যুগুলো ফ্যামিলিয়ার, সবাই বুঝে যে আসলে রুটিন ম্যানেজমেন্ট করাটা কত কষ্টের। WP5 হচ্ছে এক্সটেন্ট অফ দ্য অ্যাপ্লিকেবল কোড। এর মানে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড কোড প্র্যাকটিস প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং এর পার্সপেক্টিভে এখানে অ্যাপ্লাই করতে পারবেন কিনা। তার মানে বিভিন্ন ডাইমেনশনের কোড, বিভিন্ন ডাইমেনশনের ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড, ইঞ্জিনিয়ারিং যে সকল কোড অফ কন্ডাক্ট, এই জিনিসগুলো এখানে কি অ্যাপ্লাই করার সুযোগ আছে? আপনি যদি দেখেন তাহলে এই ধরনের সুযোগ এখানে আছে। WP6 হচ্ছে এক্সটেন্ট অফ স্টেক হোল্ডার ইনভলভমেন্ট, লেভেল অফ কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস। এর মানে হচ্ছে কতজন স্টেক হোল্ডারকে ট্যাকেল দিতে হবে এই প্রজেক্টের ক্ষেত্রে। দেখেন স্টেক হোল্ডার বলতে কি বোঝায়? আপনার রুটিন ম্যানেজমেন্ট সিস্টেম কারা কারা ইউজ করবে? স্টুডেন্টরা দেখবে, টিচাররা দেখবে, অ্যাডমিন এখানে বানাবে, রুটিন বানাবে, চেয়ারম্যান দেখবে, অথরিটি দেখবে যে রুটিনটা কিরকম, পিয়নরা প্রিন্ট করবে। তার মানে কি আপনাকে অনেকগুলো স্টেক হোল্ডারকে সন্তুষ্ট করতে হবে এই প্রজেক্ট বানানোর ক্ষেত্রে। তার মানে ভ্যারাইটি আছে, ভ্যারাইটি। তার মানে দেয়ার আর ভ্যারাইটি টাইপস অফ স্টেক হোল্ডার্স, ডাইভার্স গ্রুপ অফ স্টেক হোল্ডার্স দে আর ইনভলভড উইথ দিস প্রজেক্ট। WP7 হচ্ছে ইন্টারডিপেন্ডেন্সি। এবং ফাইনালি এইটা এমন কোন প্রবলেম যে প্রবলেমের মধ্যে প্রচুর পরিমাণে ইন্টারডিপেন্ডেন্সি আছে। অফকোর্স দেয়ার আর সো মেনি ইন্টারডিপেন্ডেন্সি। জাস্ট লাইক আপনি চিন্তা করেন, আপনি রুটিন ম্যানেজ করার আগে আপনাকে কোর্স ডিস্ট্রিবিউট করতে হবে, দেন আপনাকে টিচার ডিস্ট্রিবিউট করতে হবে, দেন আপনার স্টুডেন্টের সংখ্যা জানতে হবে, এবং কোন রুমে দিবেন সেই রুমের টাইপটা কি, কত গুণ, ওখানে ক্যাপাসিটিটা কি সেটা জানতে হবে, কখন একটা ক্লাস ওইটাতে দিবেন, কখন আরেকজনকে অন্য জায়গায় দিবেন, কোন টিচারকে কয়টার সময় ক্লাস দিলে বেটার, কোন স্টুডেন্টদেরকে কখন কখন ক্লাস দিলে ভালো। এরকম অনেকগুলো ডিপেন্ডেন্সি আছে। এছাড়া
রুটিন ম্যানেজ করার পরে রুটিন রিশিডিউল করা একটা ডিপেন্ডেন্সি আছে, রুটিন তৈরি করার পরে রুটিন প্রপারলি ক্লাস হয়েছে কিনা সেটার প্রপার রিপোর্ট নেওয়া, রুটিনটা মিড এবং ফাইনালে কনভার্ট করে বিভিন্ন ভাবে প্রিন্ট তৈরি করা। তার মানে অসংখ্য ছোট ছোট মডিউল আছে যে মডিউলগুলো ইন্টারডিপেন্ডেন্ট। এই যে 7টা, এই 7টার ভিতরে আপনি না চাইলেও দেখেন 7টা প্রবলেমই আপনার এই প্রজেক্টের মধ্যে এক্সিস্ট করে। তার মানে ইটস এ কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, অলরেডি এটাতে ইনভলভ হয়ে গেছে। এবার আমরা ম্যাপ করব হচ্ছে এ মানে হচ্ছে অ্যাক্টিভিটি। সো অ্যাক্টিভিটি হচ্ছে খুব ইজি জিনিস, এটা কাইন্ডস অফ আপনি প্রবলেম যদি থাকে 7টা, অ্যাক্টিভিটি এখানে আছে 5টা। তো অ্যাক্টিভিটি মানে হচ্ছে কোন কোন ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটি এই অথবা এই যে প্রজেক্টের মধ্যে এই ফলোইং ক্রাইটেরিয়া বা এই ক্যারেক্টারিস্টিক্স গুলো ওইটার মধ্যে আছে, কোন কোন অ্যাক্টিভিটি আছে। মনে করেন আপনি একটা প্রজেক্ট বানাবেন, ওইটার মধ্যে আপনি প্রোগ্রামিং করতেছেন, এটা একটা অ্যাক্টিভিটি। আপনি ওই প্রজেক্টটাকে টেস্ট করতেছেন, এটা একটা অ্যাক্টিভিটি। তার মানে এখানে 5টা অ্যাক্টিভিটি ফিক্স করে দিছে। 5টার মধ্যে মানে অন্তত মানে একটা তো থাকতে হবে, তাই তো? একটা বা সবগুলো থাকা খুবই ভালো। তাহলে প্রথম অ্যাক্টিভিটি হচ্ছে রেঞ্জ অফ রিসোর্স। খুবই গুরুত্বপূর্ণ পার্ট যে আপনার এই প্রজেক্টে কত রকমের কত রেঞ্জের রিসোর্স এখানে আছে। তার মানে আপনি দেখেন এই প্রজেক্ট বানাইতে আপনার রিসোর্স কতটুকু লাগতে পারে। যেমন আপনার এটা বানাইতে হলে হয়তো প্রোগ্রামিং এর জন্য টুলস লাগবে, এটার জন্য আপনার ইকুইপমেন্ট লাগতে পারে, টাকা পয়সা লাগতে পারে, প্রোগ্রামার লাগতে পারে, বা হচ্ছে সার্ভার লাগতে পারে। তার মানে অনেক ধরনের রিসোর্স আপনার এই প্রজেক্টের জন্য লাগবে। ইটস অ্যান অ্যাক্টিভিটি। সো 2, লেভেল অফ ইন্টারাকশন। একটু আগে আমি বলছি ইন্টারডিপেন্ডেন্সি, তার মানে হচ্ছে সিগনিফিকেন্ট একটা প্রবলেম যেটা ইন্টারাকশন অনেক বেশি। যেমন দেখা গেছে যে এই প্রবলেমটা সলভ করতে হলে টেকনিক্যালের সাথে ইঞ্জিনিয়ারিং এর একটা ইন্টারাকশন আছে, একটা বিজনেসের সাথে একটা হয়তো মডেল বা কোনো একটা এআই ইন্টিগ্রেশন আছে। তার মানে হচ্ছে ইন্টারাকশন মানে হচ্ছে একটার সাথে আরেকটা কানেকশন কিরকম। যেমন ধরেন ধরেন আপনি এই যে রুটিন ম্যানেজমেন্ট সিস্টেমটা বানাচ্ছেন, আপনি একটু চিন্তা করে দেখেন, এটা যখন লগ ইন করবে তাহলে লগ ইন যখন স্টুডেন্টরা লগ ইন করবে একরকম প্যানেল দেখবে, টিচাররা করলে আরেক রকম। আবার টিচাররা যখন লগ ইন করবে তখন তারা শুধু রুটিনে দেখতে পারবে না, যদি ক্লাস রিশিডিউল করতে হয় সেটাও একটা তাকে প্যানেল দিতে হবে। আবার অ্যাডমিনকে যদি দেওয়া হয় তাহলে সে রিশিডিউল করতে পারবে না, বাট টিচারদের উইদাউট এনি ওভারল্যাপিং সুন্দর করে রুটিন বানাই দিতে পারবে। তাহলে এখানে অনেকগুলো ইন্টারাকশন আশেপাশে জড়িত। দেন এ থ্রি হচ্ছে ইনোভেশন। অবশ্যই এটা একটা ইনোভেটিভ একটা আইডিয়া। এমন হতে পারে আপনি হয়তো এমন একটা নতুন কনসেপ্টে আপনি এই এটা তৈরি করছেন, মানে আপনার রুটিন ম্যানেজমেন্ট সিস্টেমটা বানাইছেন, যে এটা হয়তো ইন্টারনালি ভ্যালিডেট করে আপনার ভুলগুলো ধরাই দিতে পারে। তার মানে হচ্ছে এটার মধ্যে এআই ইন্টিগ্রেট করলে এটা ইনোভেশনটা বেড়ে গেল। এ4 হচ্ছে কনসিকুয়েন্স টু দ্য সোসাইটি এন্ড দ্য এনভায়রনমেন্ট। এটা সোসাইটি এবং এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট পড়ছে, হ্যাঁ পড়ছে। দেখেন এনভায়রনমেন্টে এটা কোনো ইম্প্যাক্ট নাই, বাট এটা সোসাইটির ইম্প্যাক্টফুল, কারণ একাডেমিক্যালি সমস্ত ইনস্টিটিউটে বা একাডেমিক্যালি বিভিন্ন ইউনিভার্সিটি স্কুল কলেজে রুটিন বানানো হয়। তার মানে এটা যদি আপনি প্রপারলি বানাইতে পারেন না, তাহলে আপনি বিভিন্ন ইউনিভার্সিটি স্কুল কলেজে যারা রুটিন ম্যানেজ করতে হিমশিম খাচ্ছে তাদের জন্য আপনি একটা ভালো ইম্প্যাক্ট তৈরি করে দিচ্ছেন, তারা এটা খুব ভালোভাবে কাজ করতে পারে। এবং ফাইনালি হচ্ছে ফ্যামিলিয়ারিটি, এবং মানে হচ্ছে এটা কি আসলে মানে ফ্যামিলিয়ার কোন ইস্যু কিনা, মানে হচ্ছে আপনি আগে এক্সপেরিয়েন্স করছেন কিনা এরকম বিষয়, মানে একদম নতুন কোনো জিনিস কিনা যেটা কেউ এক্সপেরিয়েন্স করে নাই, ব্যাপারটা এরকম না। এটা আপনি দেখছেন যে এটা ফ্যামিলিয়ার, সবার কাছে এটা পরিচিত, রুটিন ম্যানেজ করাটা একটা কঠিন জিনিস বা এটা নতুন কোনো প্রবলেম না। তাহলে এই 5টা অ্যাক্টিভিটির 5টাই কিন্তু কোনো না কোনো ভাবে আপনার এটার সাথে জড়িত, যে অ্যাক্টিভিটি গুলো আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। এবং ফাইনালি আপনি কেটা একবার পড়ে ফেলবেন যে বোঝার জন্য যে কোন কোন কে কোনটার সাথে কানেক্টেড। তাহলে এই হচ্ছে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম। এটা আপনার পরবর্তীতে আপনাদের কাজ থাকবে হচ্ছে আপনারা এই সিপিটা ভালো করে দেখবেন, প্লাস হচ্ছে ক্যাপশন প্রজেক্ট নিয়ে সুপারভাইজারের সাথে কথা বলবেন, একটা আইডিয়া নিয়ে আসবেন, আমার সাথে কথা বলবেন। নেক্সট উইকে আমি আপনাদের প্রবলেম আইডেন্টিফিকেশন আদার্স বিষয়গুলি ভালো করে বুঝাই দিব। তো এই ছিল মূলত আমাদের আজকের সেশন। যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন।
আচ্ছা, কোনো কোয়েশ্চেন নেই, ঠিক আছে, তাহলে আমি আজকে এই পর্যন্তই। আপনারা, আমি আপনাদেরকে একটা শীট দিচ্ছি, এটার মধ্যে আপনারা প্রত্যেকে আপনাদের আইডি এবং নেমটা লিখে দিবেন, দাঁড়ান। আইডি গুলো লিখবেন যারা যারা এখন উপস্থিত আছেন, এবং আপনাদের ফুল নেমটা লিখে দিবেন, আর কিছু না, এতটুকুই। শুধু আজকে যারা উপস্থিত আছেন এই কোশ্চেন 20 জন।